পরিমেয়টি আমার রুমে আসতে গিয়ে হোঁচট খেয়ে আমার উপরে পড়ে গেল। আমি নিচে এবং সে উপরে শুয়ে আছে। আমরা একে অন্যের খুব কাছাকাছি, দুজনে চোখাচোখি এবং একে অন্যের উপর শুয়ে আছি। বিষয়টা দেখে আমার ভীষণ লজ্জা লাগলো। পরিমেয়টি সঙ্গে সঙ্গে উঠে নিজেকে ঠিক করে নিল। সে এখানে আসতে গিয়ে মূলত হোঁচট খেয়েই কাণ্ডটা ঘটিয়েছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। বসে বললাম, যে আপনি কোনো কাজে এসেছেন? মেয়েটি তখন বলল, হ্যাঁ, আপনাকে আম্মা ডাকছে, এই জন্য। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। মেয়েটি তখন সেখান থেকে বেরিয়ে গেল। সম্ভবত বেশ খানিকটা লজ্জা পেয়েছে। পরিরা যে লজ্জা পায় সেটা তার চেহারা দেখে বুঝতে পারলাম। সে এত বেশি সুন্দর যে তার দিকে আমি ভয়ে তাকাতে পারি না। তবে আজকে যে কাণ্ড ঘটে গেল তা নিয়ে আমি বেশ শঙ্কিত এবং আমার ভীষণ লজ্জা লাগছে। কারণ হচ্ছে, সে আমার শরীরের উপর এরকমভাবে শুয়েছিল আর তার এতটা কাছাকাছি, তার হাত এবং শরীর এমন যে সেটা ধরার সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় এবং খুবই নরম, খুবই সফট। সেটা আমি মাত্র বুঝতে পারলাম, কারণ তার হাতের সঙ্গে আমার হাত লেগেছিল এবং যে জায়গায় লেগেছিল সেই জায়গাটা একদম লাল বর্ণ হয়ে গিয়েছে। তার মানে সে কতটা নরম এবং কতটা সফট সেটা আমি বুঝতে পারছি। বেশ খানিক্ষণ পরে বিছানা থেকে উঠলাম। এখন খানিকটা সুস্থ বোধ করছি। কয়েকদিন আগে যে একটা অ্যাডভেঞ্চার করে এসেছি, তারপর থেকেই নিজেকে কেমন যেন অন্যরকম লাগছে। মনে হচ্ছে যে আমি কোনো স্বাভাবিক কেউ না, আমি আগের থেকে পরিবর্তিত হয়ে গিয়েছি। আমার ভেবেই ভালো লাগছে যে আমি এতগুলো জিনকে বাঁচিয়েছি। শুধুমাত্র জিন নয়, অনেক মেয়েকে বাঁচিয়েছি এবং বিশেষ করে এই মেয়েটাকে বাঁচিয়েছি যাকে কিনা আমি পছন্দ করি। ওই শয়তানতান্ত্রিক অসংখ্য বছর ধরে অসংখ্য জিনকে তার নিজের জিম্মায় রেখেছে। যারা তাদের কথা শুনতো না তাদেরকে সে ওরকম বোতলবন্দি করে আন্ডারগ্রাউন্ডের ওই ভিতরটাতে রেখে দিত এবং সেইখান থেকে নানান ধরনের কালো জাদু এবং কুফরি কাজকাম করত। তবে ভালো হয়েছে যে সমস্ত জিনেরা তাকে খুবলে খেয়েছে এবং যাদের তার প্রতি ক্ষোভ ছিল তাদেরকে একদম কেটে কুটে খেয়েছে। তবে আমি অবাক হচ্ছি যে আমি এতটা সাহসী কিভাবে হলাম এবং সেখানে গিয়ে এরকম কাণ্ড কিভাবে করলাম। সম্ভবত আমার ইচ্ছাশক্তি, আল্লাহর উপর ভরসা সবকিছুই আমাকে সমৃদ্ধ করেছে। তারপর আমি উঠে ড্রেসটা পরে নিলাম। এখানে আসার পরই আমাকে সব অদ্ভুত অদ্ভুত জামা কাপড় পরতে দেওয়া হচ্ছে, যা কিনা এর আগে আমি কখনো পরিনি। আর জায়গাগুলো ছিল খুবই অদ্ভুত, যা কিনা আমার স্বপ্নের রাজ্যের মতো। আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। এই ঘরের দরজাগুলো বিশাল, টান দিতেই অনেকটা শক্তি ব্যয় করতে হলো। তারপর দরজাটা চাপিয়ে দিয়ে আমি সেই সরু গলির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। গলিটা এমন ছিল যে অনেকটা অন্য প্রাইভেট চেম্বারের মতো, চারিদিকেই টাইলস লাগানো আর উপরে এত সুন্দর করে লাইটের কারুকার্য করা। লাইটগুলো হচ্ছে দুর্দান্ত। আমি হেঁটে সেই বড় গলির ভিতর থেকে হল রুমের ভিতরে চলে আসলাম। সেখানে বেশ কয়েকজন জিন আমাকে দেখে সালাম দিল এবং আমাকে সমীহ জানালো। আমি তার ভিতর দিয়ে হেঁটে চলে আসলাম বড় সেই হল রুমের ভিতরে, যেখানে সবাই খেতে বসেছে এবং এখানেই আমরা খাওয়া দাওয়া করি। মানে হচ্ছে জিনেরা সকলে, এই মহলে যারা আছে সকলে খাওয়া দাওয়া করে। সকলে বলতে রাজকন্যার মা, সেই বিচারপতির স্বামী আর আমরা এই চারজনই, এই মহলে এই চারজনই, আর বাকি যারা আছে সকলে দাসী। আমাকে সেই মহিলাটা বললেন যে তোমাকে ধন্যবাদ, তুমি যা করেছো তা আমরা কোনোদিন ভুলতে পারবো না এবং তুমি একটা ছেলের মতো কাজ করেছো। আমার কোনো ছেলে নেই, তুমি আমার ছেলে হয়ে থাকবে এখন থেকে এবং আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ যে তুমি এতখানি উপকার করেছো। আমরা তোমাকে সেখানে পাঠিয়েছিলাম যেন তুমি শুধুমাত্র আমাদের মেয়েকে সুস্থ করে নিয়ে আসতে পারো, কিন্তু তুমি পুরো জিন জাতির একটা অর্ধেক গোটা বিশ্বের সাহায্য করে ফেলেছ। সেখানে অসংখ্য কাবিলার জিন ছিল, অসংখ্য সর্দারের জিন ছিল। তুমি সকল জিনকে বাঁচিয়েছ, তারা সকলেই তোমার সঙ্গে দেখা করতে আসবে। তুমি কি খানিকটা সুস্থ বোধ করছো এখন? আমি বললাম, হ্যাঁ, আগের থেকে খানিকটা সুস্থ বোধ করছি, তবে ক্ষত এখনও আছে। গায়ের মধ্যে বেশ খানিকটা ক্ষত দেখা যাচ্ছে, কারণ যে কাচের বয়ামগুলো যখন ফেটেছিল তখন তার কিছু অংশ আমার গায়ে এসে লেগেছিল, সেই ক্ষতগুলো আছে। পাশাপাশি অনেক আঘাত পেয়েছিলাম, সেই সব ক্ষত রয়েছে। সেগুলো সারতে একটু সময় লাগবে। আমি প্রায় 1 মাসের কাছাকাছি বিছানায় ছিলাম এবং প্রায় অচেতন এবং চেতনের মধ্যেই আমার সময় কেটেছে। সুস্থ হতে আমার এতখানি সময় লেগেছে। আমার মা এবং বোনকেও এখানে নিয়ে আসা হয়েছে, তারাও এখানে আছে এবং তারা এখানকার সমস্ত আনন্দ উপভোগ করছে। বরঞ্চ আমি তো এটাই চেয়েছিলাম যে তারা ভালো থাকুক, তারা সুখে থাকুক,
সবসময় যেন তাদের সাহায্য করতে পারি, এটাই হচ্ছে আমার কাম্য। আমি তখন বললাম, আমার মা আর বোন? মহিলাটি বললেন, ওনারা অন্য মহলে আছে, সেইখানে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা কোথায় কোথায় নাকি ঘুরে ঘুরে দেখবে, সমস্ত কিছু ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এসব বিষয় নিয়ে আপনি ভাববেন না একদমই, ঠিক আছে? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদের উপর আমার ভরসা আছে, তবে আমরা বাড়ি যাব কবে? মহিলাটি বললেন, কেন, বাড়ি যাওয়ার জন্য মন কেমন করছে? এইটি তখন বলে উঠল যে আপনাকে তো বাড়িতে যেতে দেওয়া যাবে না, আপনি এখানে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আপনার বাড়ি গিয়ে কী করবেন? বাড়ি গিয়ে আমি বললাম, আমরা তাই বলে কি সারা জীবন জিনের এখানে থাকতে পারি নাকি? আমাদের তো একটা জগৎ আছে, সেখানে গিয়ে না হয় থাকবো আমরা। মেয়েটি তখন বলল, আপনাকে আমি যেতে দিব না, আপনাকে আমার সঙ্গে রেখে দিব সারা জীবন। এই কথা বলার পর আমি খানিকটা লজ্জা পেলাম। সে তার সঙ্গে রেখে দিবে সারা জীবন বলতে কি বোঝাতে চাচ্ছে? তারপর আমি একটু কেশে খেতে শুরু করলাম। সকলে চুপচাপ। মেয়েটিও বোধহয় খানিকটা লজ্জা পেয়েছে, সেও খেতে শুরু করলো। আমার খাবার ওদের খাবার থেকে ভিন্ন, ওরা একটু ভিন্ন রকমের খাবার খায়, যা কিনা আমি হয়তো খেতে পারবো না। এই কারণে আমার খাবার মানুষ যেসব খাবার খায় সেসব খাবারের সঙ্গে রিপ্লেস করা হয়েছে এবং আমি সেগুলোই খাচ্ছি। অন্য এক মহলে আমার মা এবং বোনকে রাখা হয়েছে। তারা সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছে। আমার বোন সমস্ত কিছু দেখে অবাক হচ্ছে, কারণ অবাক হবারই কথা। জায়গাগুলো আসলে খুব অদ্ভুত এবং খুব চমৎকার। এরকম সুন্দর জায়গা যা কিনা দেখলেও অন্যরকম লাগে। সে দেখে বলল, আমি তো এখান থেকে যেতেই চাই না, আমি এখানে থাকতেই চাই। কি সুন্দর জায়গা, তাই না? ওই রাজদরবারের একটা জিন ছিল, যে জিনটা ছিল হচ্ছে কি এখানকার সর্দারের ছেলে। সর্দারের ছেলে আমার ছোট বোনকে দেখে বলল যে, কি ব্যাপার, তুমি কে এবং তোমাকে অন্যরকম লাগছে, তোমাকে তো এর আগে কখনো দেখিনি। তখন বলল যে, আসলে আমি এখানকার কেউ না, আমি একজন মানুষ। ওই যে একটা ছেলে আপনাদের এখানকার অসংখ্য জিনকে বাঁচিয়েছে, মনে আছে আপনার? ছেলেটি তখন বলে উঠল, হ্যাঁ। তখন সে বলল যে, হ্যাঁ, আমি তার বোন এবং আমি এখানে বেড়াতে এসেছি। আপনার বাবাই তো এখানে নিয়ে এসেছে, আপনাকে আমি চিনি, সেদিনকে আপনার বাবার পাশে দেখেছিলাম এবং আপনি বোধহয় আপনি এই এলাকার সর্দারের ছেলে, তাই না? জিন ছেলেটি বলে উঠল, হ্যাঁ, কিন্তু আপনাকে দেখে তো আমি বিমোহিত হয়ে যাচ্ছি, আপনি খুবই সুন্দর। একথা বলতেই মেয়েটি একটু চমকে গেল, বলল যে, কি বলছেন, আমি সুন্দর? আমি তো একজন সামান্য মানুষ, আর আপনারা তো জিন, জিনেদের নিয়ে অনেক সুন্দর হয়, বিশেষ করে আপনি তো অনেক হ্যান্ডসাম এবং সুন্দর। একথা বলতেই ছেলেটি বলল, কি যে বলেন, আপনি খুবই সুন্দর এবং আপনাকে আমি, আসুন আমার বাগান ঘুরিয়ে দেখাই। আপনি যেহেতু ঘুরতে দেখতে এসেছেন, চলুন সেখানে গিয়ে ঘুরে দেখি, বাগানটা খুব সুন্দর। তারপর সে তাকে বাগানে নিয়ে গেল, মানে সেই ফুলের বাগান দেখানোর জন্য। সঙ্গে তার মাও ছিল। তারপর তারা ফুলের বাগান ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখে মনে হচ্ছে যে সর্দারের ছেলে মেয়েটির প্রেমে পড়েছে, কারণ তা না হলে সর্দারের ছেলে সাধারণত কোনো জিন মেয়ের সঙ্গে ঘোরাফেরা করে না। এটা দূরে থাকা দুজন রক্ষী বলে উঠল এবং তারা দুজন সেই বাগান এবং আশপাশের সমস্ত জায়গা ঘুরে দেখতে লাগলো। সর্দারের দরবারে বেশ কিছু জিন এসেছে। তারা ওই সমস্ত কাবিলার জিন যাদের কাবিলাকে নাকি ওরা বাঁচিয়েছে, মানে হচ্ছে ওই ফেরিওয়ালা ছেলেটি বাঁচিয়েছে, যার কারণে তারা এখানে এসে কৃতজ্ঞতা বোধ জানানোর জন্য এখানে এসে বসে আছে। সর্দার বলল কি যে ছেলেটি খুব ভালো কাজ করেছে, ছেলেটির জন্য অসংখ্য জিন বেঁচে গিয়েছে। ওই তান্ত্রিক আমাদের নাকে দম করে রেখেছিল, তান্ত্রিককে এবং সেই ফকিরকে যে ও হত্যা করতে পেরেছে বা ওইখান থেকে যে এত শত শত জিনকে বাঁচিয়ে আনতে পেরেছে, এটার জন্যই তার প্রতি আমরা কৃতজ্ঞ। তারা বললেন যে আমরা তাকে আমাদের রাজ্যে নিমন্ত্রণ জানাতে চাই এবং সেখানে যাওয়ার পর আমরা তাদেরকে একটু আপ্যায়ন করতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে নিয়ে যেতে চাই আমরা। তখন সে সর্দার বললেন যে, হ্যাঁ, কেন নয়, তবে ওর অনুমতিটা জরুরি। ও যদি যেতে চায় তাহলে নিয়ে যান, সমস্যা নেই আমাদের, তবে আগে ওর কাছ থেকে শুনতে হবে। ওকে আমি তলব করে পাঠাচ্ছি, আপনি একটু বসুন। বেশ খানিকক্ষণ পর আমার কাছে দুজন লোক আসলেন, এসে বললেন যে আপনাকে সদর দপ্তরে পাঠানো হয়েছে, মানে সর্দার আপনাকে ডেকে পাঠিয়েছে। আমি বের হতে যাব, তখনই মেয়েটা আমাকে বলল, আচ্ছা আমিও যাব আপনার সঙ্গে। কোথায় যাচ্ছেন আপনি? আমি বললাম, এই তো সদর দপ্তরে ডেকে পাঠিয়েছে নাকি, ওই যে সর্দার কি যেন বলবেন। মেয়েটি আমার পিছু ছাড়ে না, সে সবসময় আমার পিছু পিছু বেড়ায়। এটা কি শুধুমাত্র তার জীবন বাঁচিয়েছি সেই জন্য, নাকি অন্য কোনো কারণে? আমার আসলে বোধগম্য হয় না। তারপর সে আমার পেছন পেছন আসতে শুরু করলো, মানে আমি যে বাহনে চড়ে বসলাম সেই বাহনে সে চড়ে বসলো, আমার পাশে চুপচাপ বসে আছে।
ওর হাত এখনো বোধহয় আমার হাতের আঙ্গুল এর ছাপ লেগে আছে এমন মনে হচ্ছে, এত নরম হাত। আমি বললাম, আপনার হাত এত নরম? সেদিনকে বিকেলবেলা ধরতেই আপনার হাত একদম লাল টকটকে হয়ে গিয়েছিল। সে বলল, আমি এরকমই, জন্ম থেকে একদম পুতুলের মতো। তবে আপনি আমার হাত তো ইচ্ছা করে এরকমভাবে করেননি, তবে এরকমই হয়েছে, আপনি ধরে দেখুন। তাই বলে সে তার হাতটা আমার হাতে রাখলো। আমার হাত তো শক্ত এবং একটু কালচে টাইপের। তারপর আমি মেলালাম, দেখো তোমার হাতের সাথে আমার হাত কত অমিল, আমারটা কতখানি কালো, তোমার কি পরিমাণ ফর্সা। ও বলল, কালো ফর্সা আমি বুঝি না, মানুষের এবং জিনেদের মনটাই আসল, আপনার মন ভালো, এটাই যথেষ্ট। বেশ খানিক্ষণ পর আমরা সেই সদর দপ্তর বা সর্দারের বিল্ডিংয়ের উপর ল্যান্ড করলাম। সদর বিল্ডিং থেকে বেশ খানিকটা হেঁটে আমরা ভেতরে চলে গেলাম। আমি খেয়াল করলাম বেশ কয়েকজন বড় মুরব্বী দেখতে লোকজন সেখানে বসে আছে। তারা বললেন কি যে চলুন আমাদের ওইখান থেকে ঘুরে আসবেন, আপনার কোনো আপত্তি নেই তো? তখনই আমার সেই পরিপ্রেমিকা বলে উঠলো, মানে যাকে আমি মনে মনে পছন্দ করি, সেই সুন্দরী পরিপ্রেমিকাটা বলল যে আমিও যাব। তখন সেখানে সর্দার বললেন, তুমিও যাবে? আচ্ছা ঠিক আছে, যাও, তোমার যেহেতু যেতে ইচ্ছে হচ্ছে আর তোমাকে নিজে কত ভোগান্তি পোহাতে হয়েছে, এই ছেলেটা তোমার প্রাণ বাঁচিয়েছে, তা না হলে জীবনেও তুমি সুস্থ হতে পারতে না। তারপর মেয়েটি বলে উঠল যে হ্যাঁ, এজন্যই তো ওকে এত ভালো লাগে আমার, এবং ও খুবই সৎ এবং নেক, এই কয়েক মাসে তো আমি তাই দেখেছি, এবং ওকে খুব ভালো লাগে। এই কথা বলতেই আমি খানিকটা লজ্জা পেলাম, কারণ মেয়েটা সবসময় আমার প্রশংসা করে। রাজাদার তাদের গাড়িগুলো স্টার্ট করলো, আমাদেরকে একটা গাড়িতে বসানো হলো, আমি, আমার মা। তবে আমার ছোট বোন যেতে রাজি হলো না, বললো কি যে না, আমি এখানেই থাকবো। এই কথা শুনে আমার মা বললো কি যে আচ্ছা ঠিক আছে, তোরা যে ঘুরে আয়, আমরা এখানেই থাকি। এখানে আমাদের সঙ্গ দেওয়ার জন্য এই যে যুবরাজের ছেলে আছে, ও সমস্ত কিছু করবে। তখন সর্দার বললেন কি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ও আমার ছেলে সমস্ত কিছু দেখে নেবে, তোমরা এইসব বিষয় নিয়ে ভেবো না, ঠিক আছে? তারপর সর্দার বললেন, ওই মেয়েটা হচ্ছে কি? আমি বললাম, ওইটা আমার বোন। সর্দার বললেন যে মাশাআল্লাহ, খুব সুন্দর তোমার বোন। আমি বললাম, হ্যাঁ তা একটু, তবে এখানকার পরিদের মতো নয়। তাই বলে গাড়িটা স্টার্ট দিল। গাড়িটা উঠতে উঠতে চলে গেল একদম রাজ্যের শেষ সীমানায়, আকাশের উপরে মেঘের ভিতর দিয়ে। মেঘটা খুবই অদ্ভুত লাগে এখান থেকে দেখতে। একদম নিচে সমতল ভূমি দেখা যাচ্ছে, গাছপালা, ছোট ছোট ঘর জিনেদের, আর উপরে আমরা ভেসে যাচ্ছি। বেশ খানিক্ষণ পর গাড়িটা আরও দ্রুত গতিতে চলতে শুরু করলো। আমার ঘুম এসে গেল। আমি যে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। আমি চোখ খুলে দেখলাম যে আমি পরিমেয়েটার কোলের উপর মাথা দিয়ে শুয়ে আছি। এ আল্লাহ, এই মুহূর্তে আমি তার কোলের ভিতর কিভাবে গেলাম? একদম কোলের উপরে মাথা দিয়ে শুয়ে আছি। আমি যখন চোখ খুললাম, তার চোখাচোখি হলাম। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠতে যাওয়ার সময় তার হাতে একটু টাচ লাগলো। আমি তখন বললাম, দুঃখিত, কিছু মনে করবেন না, আমরা কখন এখানে এসেছি? ও আমাকে বলল যে আপনি আমাকে চাইলে তুমি করে বলতে পারেন, আর আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? একদম ডিরেক্টলি। আমি বললাম, হঠাৎ এই কথা? ও তখন বললো, না, আপনি করে বলতে ভালো লাগছে না, এই জন্যই বললাম যে আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনাকে তুমি করে বলতে পারি, তাই না? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তোমার মতো সুন্দরীর কথা অগ্রাহ্য করার মতো ক্ষমতা আমার নেই। মেয়েটি খানিকটা লজ্জা পেল। লজ্জা পেয়ে তারপর আমার সঙ্গেই সে গাড়ি থেকে নামলো। আমাকে বরণ করার জন্য নানা ধরনের ফুল এবং লাল গালিচা পাতা হলো। এখানকার সমস্ত কিছুই অদ্ভুত, আমার কাছে খুবই অসাধারণ লাগে এবং চমৎকার লাগে। আমি হাঁটতে হাঁটতে ভেতর দিকে প্রবেশ করলাম। তারপর সকলে নিয়ে আমাকে একটা বড় চেয়ার, সিংহাসন জাতীয় চেয়ারের উপর বসালো। সেখানে বসিয়ে সকলে আমাকে দেখতে আসলো যে কে সেই মানুষটা, যে কিনা এরকম একজন শয়তান জিনের হাত থেকে, এরকম একজন শয়তান তান্ত্রিকের হাত থেকে আমাদের সমস্ত জিনকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আমাদের প্রজা, তার মধ্যে অনেক বড় বড় নামি দামি জিনও ছিল, সকলকে বাঁচিয়ে নিয়ে এসেছে। রাজ্যের সবাই খুশি, রাজ্যের সবাই দেখার জন্য রাজ্যের বাইরে ভিড় করেছে আমাকে। তারপর বেশ খানিক্ষণ পর সেই সর্দার বললেন যে তুমি এক কাজ করো, তোমাকে দেখার জন্য সমস্ত রাজ্যের লোকজনরা ভিড় করেছে, একটু সামনে যাও, এই সামনে গেলেই সকল রাজ্যবাসীকে তোমরা দেখতে পাবে। তাই বলতেই আমি সেখানটায় একটু আগাতে যাব, তখনই ওইখানে একটা মেয়ে প্রবেশ করলো। এই মেয়েটাকে দেখতেও সুন্দর। তখন সেই মেয়েটা বলল, বাবা ওনারা কারা? আর এই লোকটাকে দেখতে একটু অদ্ভুত, উনি কোত্থেকে এসেছে? তখন সেই সর্দার বললেন যে এই তুমি ওর সঙ্গে পরিচয় হও, ও হচ্ছে আমার মেয়ে। আমি বললাম, ভালো আছেন আপনি? মেয়েটি তখন বলল, হ্যাঁ ভালো আছি, আপনাকে দেখতে একটু অদ্ভুত লাগছে, আপনি সেই মানুষটা যে কিনা আমাদের রাজ্যের অনেকের প্রাণ বাঁচিয়েছেন? আমি বললাম, জি হ্যাঁ। তারপর মেয়েটা আমার কাছে এগিয়ে আসলো, বললো কি যে আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল, আপনি যে অসাধ্য সাধন করেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। তাই বলে মেয়েটা আমার হাত ধরে ফেললো খপ করে।
খপ করে হাত ধরে আমাকে সেই জায়গাটায় নিয়ে আসলো, বললো কি চলুন আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। এটা দেখে আমার সঙ্গে যে পরিটি এসেছিল, যার প্রাণ বাঁচিয়েছিলাম, সে আমাকে বলল যে আমাকেও নিয়ে যান। সে আমার পিছন পিছন আসতে শুরু করলো। তবে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে খানিকটা হিংসুটে এবং হিংসাত্মক, কারণ এই পরিটা যে আমার হাত ধরেছে এই জন্য মনে হয় তার একটু খারাপ লেগেছে। সে একটু দূরে গিয়ে মুড অফ করে দাঁড়িয়ে আছে, একটু মুখ ব্যাকা করে। কেন মুখ ব্যাকা করে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না। পরবর্তীতে আমি বুঝতে পারলাম, মানে যখন আমি সমস্ত প্রজাদের দিকে হাত বাড়িয়ে এরকম ইশারা দিলাম, সকলে চিৎকার দিয়ে উঠল এবং আমাকে দেখে সকলে জয় জয় ধ্বনি দিচ্ছিল। বেশ খানিক্ষণ পর আমি যখন ওইখান থেকে ডাইনিং টেবিলে এসে বসলাম, তখন মূলত আমি আমার পরিপ্রেমিকা, যাকে আমি পছন্দ করি, তার চেহারা দেখে একটু বিস্মিত হলাম। সে বেশ খানিকটা রাগ করে আছে আমার উপর। কেন রাগ করে আছে বুঝতে পারছিলাম না। খাওয়া দাওয়া করলাম আমরা সকলে মিলে। আমার জন্য সব জায়গায় একটু আলাদা রকমের খাবারই তৈরি করা হয়। যে খাওয়া দাওয়া শেষ করে ওদিনকে গল্পগুজব করে আমরা যার যার কক্ষে ঘুমাতে গেলাম। কক্ষগুলো ছিল খুবই অদ্ভুত। আমাকে যে কক্ষে থাকতে দেওয়া হলো তার পাশেই সেই পরীকে থাকতে দেওয়া হলো, মানে যে আমার সঙ্গে এসেছে। আর ওই রাজকন্যা, মানে এই রাজ্যের যে রাজকন্যা আছে, তাকে হচ্ছে গিয়ে তার মহল আছে আলাদা, সেখানে সে থাকে। বেশ খানিক্ষণ পর খেয়াল করলাম যে আমার রুমের বারান্দার সাইড দিয়ে একটা আলো উড়ে আমার কাছে আসছে এবং আমার বারান্দার দরজায় নক করলো। আমি দরজাটা খুললাম। বাইরে ভীষণ ঠান্ডা, যার কারণে এই রুমের দরজাগুলো আমি লাগিয়ে রাখি। আমি দেখলাম সেই মেয়েটি আমার কাছাকাছি আসলো, এসে আমার কাছে বসলো। বললো কি যে এই ভালো লাগছিল না ঘরে, এই জন্য আপনার সঙ্গে একটু গল্প করতে আসলাম। তা আপনি ভালো আছেন? আমি বললাম জি ভালো। বেশ খানিক্ষণ গল্প করতেই হঠাৎ করে দরজায় নক পড়লো। দরজা খুলতে দিকতেই দেখলাম যে আমার পরিপ্রেমিকা। তাকে তো এখন আমি ভালোবাসি, সেহেতু প্রেমিকা বলতেও দোষ নেই, কিন্তু আমরা একে অন্যকে ভালোবাসার কথা তো বলিনি। সে এসে বলল কি যে আপনি এখানে ওর সাথে বসে কি করছেন, ঠিক এরকমভাবে দাঁত কামড়ে কামড়ে বলল। আমি বললাম ওর নাকি ভালো লাগছিল না, এই জন্য গল্প করতে এখানে এসেছে। তারপর ও এসে একটা জায়গায় একদম মুখ ফসকে এক জায়গায় এমন রাগ নিয়ে দাঁড়িয়ে রইল। বললো কি যে হ্যাঁ সেখানে এরকমভাবে বসে থাকেন, আপনাকে তো এখানে এই জন্য নিয়ে আসা হয়েছে তাই না? কালকে আমি চলে যাব, এখানে আমি থাকবোই না। তখন আমি বুঝতে পারলাম যে সে হয়তো জেলাস ফিল করছে এবং সম্ভবত আমার সাথে এখানে বসে থাকতে দেখিয়ে ও নিশ্চয়ই অনেকটা জেলাস ফিল করছে। এটা ভেবে আমি বুঝতে পেরে বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি তাহলে এখন যান, হ্যাঁ আমি একটু বিশ্রাম করি। এ রাজ্যের রাজকন্যা তখন চলে গেল। বলে কি আচ্ছা ঠিক আছে, কালকে আমি আবার আসবো। দেখে বোঝা যাচ্ছে এই মেয়েটি আমাকে পছন্দ করেছে এবং আমার প্রতি হয়তো তার একটু অন্যরকম টান অনুভব হচ্ছে, সেই জন্যই মেয়েটি আমার কাছে এরকমভাবে আসছে বা এরকমভাবে কথা বলছে। আমি দেখে বুঝতে পারলাম। এই রাজ্যের পরিমেয়েটি তখন সেখান থেকে চলে গেল। আমার পরিপ্রেমিকা তখন আমার সঙ্গে বসে আছে। দুটো মেয়ে অসম্ভব রকম সুন্দর, তবে আমি যাকে ভালোবাসি সেই আমার কাছে সব থেকে বেশি সুন্দর। কিন্তু আমি কি তাকে ভালোবাসার কথা বলতে পারবো? তবে তার হাবভাব দেখে মনে হচ্ছে যে সে নিজে থেকে আমাকে পছন্দ করে এবং তা না হলে এরকম জেলাস ফিল করে। ও আমাকে বলল যে তুমি থাকো এখানে, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। আমি বললাম আরে কি হয়েছে শুনো তো। তারপর সে নিজের কক্ষে চলে গেল। বেশ খানিক্ষণ আমি নিজের রুমে বসে থাকলাম। তারপর ওর কাছে গিয়ে দরজা নক করতে লাগলাম। ও তখন বললো তুমি এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে কথা বলবো না। আমি বললাম আরে বাবা হয়েছে কি সেটা তো বলবা। তারপর ওকে আমি দরজা খুলে টেনে আমার নিজের রুমে নিয়ে আসলাম। বললাম এখানে বসো, কি হয়েছে সেটা বলো। ও আমাকে বলল যে হ্যাঁ এতদিন তোমার সেবা যত্ন সব কিছু করলাম আমি, এবং আমি করছি, এখন তুমি তার সঙ্গে ঘুরছো, আমার তো খারাপ লাগবে তাই না? আমি বললাম আরে ঘুরছি কোথায়, ও নিজে থেকেই তো এসে আমার কাছে, কিন্তু এরকম কেন হচ্ছে তোমার বলো তো? অন্য কারোর সঙ্গে কথা বললে এটাতে তোমার কি? ও তখন বললো হ্যাঁ আমার কি, আমার কিছুই না। তারপর ও রাগ করে অন্যদিকে ঘুরে বসে থাকলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওর সঙ্গে আর কথা বলবো না, ঠিক আছে, আর চলো আমরা কালকেই বাড়িতে ফিরে যাই। ও তখন বললো হ্যাঁ কালকে সকালে আমি চলে যাব, তুমি যাও আর না যাও। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার ওই রুমে গিয়ে ঘুমাতে হবে না, তুমি এখানেই ঘুমাও, বিছানার পর ঘুমাও যাও, আর আমি সোফার পর ঘুমাচ্ছি। ও তখন বললো সত্যি? খানিকটা খুশি হলো। আমি বললাম হ্যাঁ সত্যি, যাও এখানে গিয়ে শো। তারপর ও বিছানায় গিয়ে শুলো। আমি সোফার উপর কখন ঘুমিয়ে পড়লাম জানি না। ঘুম থেকে উঠে দেখি ও ঠিক আমার কাছাকাছি এসে শুয়ে আছে। সোফাটা বেশ বড়। আমি উঠে চমকে গেলাম, ও এখানে কেন শুয়ে আছে? আর আমি কিছু বুঝতে পারছি না। ঘুম থেকে উঠে তারপর আমি আশপাশটা নজর বোলালাম, দেখলাম ততক্ষণে রাত হয়ে গিয়েছে। এরা দিনের বেলাতে ঘুমায় আর রাত্রেবেলা জেগে থাকে, জিনেদের কার্যক্রম এরকমই।
আমার এখানে থাকতে থাকতে ঠিক সেরকম অভ্যাস হয়ে গিয়েছে। এখানে যে কতদিন ধরে আছি তা জানি না, তবে অভ্যাস এরকমই হয়ে গিয়েছে। আমি উঠে চারিদিকটা দেখতে লাগলাম। দেখলাম খুব সুন্দর পরিবেশ। বেশ খানিক্ষণ পরে দরজা টোকা পড়ল। আমি দরজা মিহি করে খুললাম, কারণ ওই পাশে ওকে যদি না দেখে এবং আমার রুমে যদি দেখে তাহলে সমস্যা আছে। তারপর একজন রক্ষী এসে বলল, আপনাদেরকে নাস্তা করার জন্য ডাকা হচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে, ঘুমিয়েছি। আমি ওকে গিয়ে ডাক দিলাম, এই ওঠো, চলো তাড়াতাড়ি নাস্তা খেতে যেতে হবে, তারপর আমরা এখান থেকে চলে যাব। ও তখন বললো, আচ্ছা ঠিক আছে। তারপর উঠে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এবং যাওয়ার সময় ওই মেয়েটা আমাদের সঙ্গে যাওয়ার জন্য এক প্রকার উত্তরঝোড় করতে লাগলো। তার বাবাকে বললো যে আমি ওদের সঙ্গে ওদের এখান থেকে ঘুরে আসি। তারপর আমি বললাম কি যে চলো, সমস্যা কি, ঘুরে এসো। এটা দেখে আমার পরিপ্রেমিকা আবার আমার উপর ফুটতে লাগলো এবং বলল যে আবার ঘুরতে যাবে ও। আমি বললাম, না না, ভদ্রতার খাতিরে বললাম। তখন তার বাবা বলল কি যে, মানে এই রাজ্যের সর্দার বলল যে না থাক, ওর যাওয়া লাগবে না এখন, আর এখন গেলে সমস্যা আছে, এমনিতেই চারিপাশের অবস্থা ভালো না, পরে না হয় কোনো একদিন যাবে। তারপর পরিমেয়েটি বলল যে বেঁচে গিয়েছো তুমি, তোমার খবর আছে, তুমি আগে নিজের রাজ্যে ফিরে চলো। দেখে মনে হচ্ছিল যে ও সত্যিই আমার প্রেমিকা, আমার উপরে এরকমভাবে কর্তৃত্ব করে ও, যে দেখে আমার সত্যি সত্যি মনে হয় যে ও সত্যিই আমাকে ভালোবাসে। তা না হলে এরকম কেউ কিছু করে? আমার দেখে সত্যি মনে হয় যে ও আমাকে সত্যি ভালোবাসে। এখানে প্রায় একদিনের মতো আমরা থাকলাম। এই একদিন ও যা করেছে তাতে বুঝিয়ে দিয়েছে যে ও আমাকে কতখানি ভালোবাসে এবং আমার আশেপাশে অন্য কাউকেও সহ্য করতে পারে না। আমরা বাড়িতে চলে আসলাম। আসার পর ও আমাকে বললো, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। তাই বলে আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেললো এবং ফেলে দিয়ে বলল যে দাঁড়াও, এবং আমার বুকের উপর চড়ে বসলো। বললো যে তুমি যেন কি বলেছিলে ওখানে থাকতে, তুমি ওর সঙ্গে ওকে এখানে নিয়ে আসবে, তাই না? একদম খুন করে ফেলবো, তুমি শুধু আমার এবং আমার ছাড়া কাও না, আমি তোমাকে ভালোবাসি। এই কথা আমার মুখ থেকে শুনে তখন আমার চোখে যেন একদম ছানা পড়া। আমি জানি যে আমাকে পছন্দ করে, তবে এরকম ডেঞ্জারাসভাবে আমাকে পছন্দ করে সেটা তো ভাবতেই পারিনি। ও তখন আমার দিকে ঝুঁকে আসলো, ওর সেই ঠোঁট, মুখ, চোখ সব আমার কাছাকাছি চলে আসলো। ওর বুকের অনেক অংশ দেখা যাচ্ছে। আমি কেমন যেন অন্যরকম হয়ে যেতে লাগলাম। তারপর আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেলো। এজন্য এক অন্যরকম অনুভূতি যা বলে বোঝানো সম্ভব না। ও আমাকে এত দ্রুত এই কথাটা বলে দিল কারণ ওর ভয় ছিল যে আমি যদি এখান থেকে চলে যাই বা ওর জীবন থেকে হারিয়ে যাই তাহলে হয়তো ও অনেক কিছু হারিয়ে ফেলবে। বেশ খানিক্ষণ চুমু খাওয়ার পরে আমাকে বলল যে আমাকে কখনো ছেড়ে যাবে না, যদি চাও একদম খুন করে ফেলবো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি এই কয়েকদিনে। আমি বললাম যে আমি তো সেই প্রথম দিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম এবং আমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও তোমাকে আমি বাঁচাতাম, সেই জন্য তো আমি জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছিলাম তোমাকে বাঁচানোর জন্য। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। তাই বলে তাকে জাপটে ধরে বিছানার নিচে তাকে শুয়ে আমি তার কোমরের উপর উঠে বসলাম। উঠে বসে তাকে বললাম যে শুধু তুমি একাই চুমু খেতে পারো, আমি বুঝি পারি না? তাই বলে তাকে চুমু দিতে যাব ঠিক তখনই দরজায় নক পড়ল। দরজা খুলেই দেখলাম কি যে দুজন লোক দাঁড়িয়ে আছে। তেনারা বললেন যে তোমাদেরকে সর্দার ডেকেছে আর বিচারপতি এবং সকলে সেখানে আছেন, কিছু সমস্যা হয়েছে, চলো তো। আমি বললাম এই কী সমস্যা? উনি তখন কিছু বললেন না। তারপর আমরা দ্রুত সেখানে পৌঁছালাম। সেখানে যাওয়ার পর দেখলাম এক কাণ্ডটা এমন হয়েছে যে সর্দার তার ছেলের সঙ্গে আমার ছোট বোনের বিয়ে ঠিক করেছে। এটা যেন এক আশ্চর্যজনক ঘটনা, কারণ সর্দারের ছেলে নাকি তার সর্দারকে বলেছে যে ওকে নাকি পছন্দ করেছে, মানে আমার ছোট বোনকে। এটা দেখে আমি চমকে গেলাম, কি আশ্চর্যজনক বিষয়, সে আমার ছোট বোনকে পছন্দ করেছে। এটা তো আশ্চর্য হবারই কথা, কারণ আমার ছোট বোন একজন মানুষ আর সে একজন জিন। অবশ্য আমি তো আরেক কাণ্ড ঘটিয়েছি, আমি তো একটা পরীর প্রেমে পড়েছি, সেহেতু এটা তো তেমন বড় কোনো বিষয় না। তার মানে হচ্ছে আমার ছোট বোনের একটা গতি হলো। আমার ছোট বোনকে জিজ্ঞেস করলাম, কি ওকে তোর পছন্দ হয়? ও তখন লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। তার মানে বোঝা গেল যে সর্দার জেনে বুঝেই সমস্ত কিছু করেছে এবং এই 1-2 দিনে নিশ্চয়ই তাদের মধ্যে অনেক কিছুই ঘটে গিয়েছে, যেমনটা আমার সঙ্গে ওর ঘটেছে। তার মানে আমার ছোট বোনের বিয়ে ওর সঙ্গে দেওয়াটা অবশ্যই যৌক্তিক এবং সর্দার যেহেতু চাচ্ছে সেটা আমি না করলাম না। আমি বললাম জি আচ্ছা ঠিক আছে। তখন আমার পরিপ্রেমিকা আমাকে একটা চিমকি কেটে বলল যে আমাদের বিয়ে কবে হবে? আমি বললাম তুমি গতকালকে রাত্রে যা ঘটিয়েছ, আচ্ছা তুমি আমার কাছে এসে কেন শুয়েছিলে? ও তখন বলল, হ্যাঁ তোমার কাছে এসে শুধুমাত্র শুয়েছি, তোমাকে জড়িয়ে ধরেছি, চুমু খেয়েছি এবং তোমার সঙ্গে কত গল্প করেছি। আমি যে তোমাকে কতখানি ভালোবাসি সেটা আমি এত দ্রুত বলতে পারতাম না।
ওই মেয়েটাকে ধন্যবাদ। ওই মেয়েটা যদি তোমার এত কাছাকাছি না আসতো তাহলে হয়তো এতখানি হিংসা আমার অনুভব হতো না এবং তোমার এত কাছাকাছি আমি আসতে পারতাম না। ওই মেয়েটার জন্যই তোমাকে আমি বলতে পেরেছি যে তোমাকে আমি ভালোবাসি এবং তোমাকে আমি আমার নিজের করে পেতে চাই। সেটা তা না হলে হয়তো অনেক দেরি হতো। তবে সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার জীবন বাঁচিয়েছো সেই জন্য না, তোমাকে কেন জন্য আমার খুব ভালো লাগে। তোমার সততা, তোমার আত্মবিশ্বাস এবং তুমি সকলকে বাঁচিয়েছো, সকলের হিরো তুমি, এই জন্যই তোমাকে আমার খুব ভালো লাগে। তখন সর্দার বললেন যে বেশি দেরি করে কী লাভ, আগামীকালকে এই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলি, কি বলো? আমি বললাম আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন, আর ওরা যেহেতু চাচ্ছে তো সেহেতু। তখন সর্দার বললেন আরও একটা কাজ বাকি আছে, সেটাও খুব শীঘ্রই করে ফেলবো, আগে এডিটটা হয়ে যাক। আমি তখন বললাম বুঝতে পারলাম না। উনি তখন বললেন যে তোমার বোঝা লাগবে না, ঠিক আছে তুমি যাও তাহলে, হ্যাঁ, আর বিশ্রাম করো। তখন আমার ছোট বোন আমাকে বলল যে ভাইয়া আমি কোনো ভুল করেছি? আমি বললাম না, একদমই না। তোর পছন্দ হয়েছে তো? ও বলল হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, আর উনি আমাকে খুব ভালোবাসে, সেটা দেখে বোঝা যাচ্ছে। আমি তখন বললাম যে ভালো থাকলেই ভালো, ও যদি তোমাকে পছন্দ করে তাহলে সেটাই ভালো। তখন ভাই আমাকে বলল যে আপুও কিন্তু অনেক সুন্দর, আপু যদি আমাদের ভাবি হতো কত ভালো হতো না। আমি তখন বললাম মায়ের দিব একটা, যা উল্টাপাল্টা কথা বলি শুধু। তাই বলে সে চলে গেল এবং আমার মাও ভিতরে চলে গেল। আমি আমার পরিপ্রেমিকাকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে আসলাম। পরিপ্রেমিকা এখন আমাকে সব জায়গায় নিয়ে যায়, শহরের একদম শেষ মাথার একটা জায়গা। সেই জায়গায় আমি এবং আমার সেই পরিপ্রেমিকা বসে আছি, খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছি। ঠিক তখনই একটা জিন পেছন থেকে আমাকে এসে বলল কি যে বাহ, খুব ভালো তো, তোকে আমরা সেদিনকে এখানে নিয়ে এসেছিলাম আর এই রাজ্যের হিরো হয়ে উঠেছিস তুই, তাই না? তোকে সেদিনকে এখানে না নিয়ে আসলেই ভালো হতো, নিয়ে এসেই বরঞ্চ ভুল করেছি। ওইখানে যদি তোকে মারধর করে তোকে শাস্তি দেওয়া হতো তাহলেই হয়তো ভালো হতো। আমি তখন বললাম ভাই আমি তো সেখানে গিয়েছিলাম জাস্ট আশ্রয় নিতে, আপনি সেদিনকে আমাকে এখানে নিয়ে এসেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ, আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছেন। লোকটি দেখতে একটু কুষ্ঠিত ছিল এবং খুবই বাজে ক্যাটাগরির, পরনে কালো রঙের এক ধরনের ঘোমটাওয়ালা হুডি টাইপের জামা, আর তার পুরো শরীর কুচকুচে কালো এবং শুধুমাত্র চোখ দুটো সাদা। আমাকে সে বলল যে তোর মতো শয়তানকে আমি জীবনেও ভাই বলে ডাকবো না, তুই আমাদের সেদিনকে ডিস্টার্ব করেছিলি সেজন্য আমি এখানে নিয়ে এসেছিলাম, তবে বিচারপ্রতি শুধু তোকে ব্যবহার করেছে, দেখিস তোর সঙ্গে কি করে। তখন সেই পরিমেয়টি বলল এখান থেকে তুই গেলি, তোর এসব শয়তানি পড়া এখানে চলবে না, আমি তোর মাকে বলে দিব, তখন কিন্তু তোর খবর আছে। শয়তান জিনটা বলল আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি, তবে ওর সঙ্গে এরকমভাবে বসে আছিস কিসের জন্য? তুই ও তোর প্রাণ বাঁচিয়েছিস সেই জন্য, তোদের সকলের স্রষ্টা হয়ে গিয়েছে ও, তবে আলটিমেটলি ও কিন্তু একটা মানুষই, আর ওকে কিন্তু আমি এখানে নিয়ে এসেছিলাম, তোর কাছে আমি এখানে নিয়ে এসেছি আমি, বুঝতে পারছিস? তখন মেয়েটি বলল হ্যাঁ বুঝতে পারছি, এখন এখান থেকে যা। তারপর বেশ খানিকক্ষণ সেখানে বসে থেকে তারা প্রাসাদে ফিরে গেল। পরের দিন বিয়ের অনুষ্ঠান, এখন তাকে ঘুমাতে হবে, কারণ সর্দার বলেছে যে পরের দিন তার বোনের সঙ্গে ওদের বিয়ে হবে। তারপর সে নিজের কক্ষে এসে ঘুমিয়ে থাকলো। সকালবেলা উঠে সে অবাক, কারণ দেখল পরিমেয়েটি তার কাছে এসে তার সঙ্গে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এ তো এক অবাক কাণ্ড, এ তো রাত্রিবেলা ঘুমালেই ও এসে এরকমভাবে জেগে বসছে। ঘুম থেকে উঠতেই ও বলল আরেকটু জড়িয়ে ধরে শুয়ে থাকো না, আমার খুব ভালো লাগছে, কবে যে তোমাকে এরকমভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকতে পারবো নিজের মতো করে। এখন তো আসি শুধুমাত্র সকালবেলা এসে কিছুক্ষণের জন্য জড়িয়ে ধরি। আমি বললাম এটা কিন্তু ঠিক না, তুমি এরকম কেন করছো বলো তো, যদি কেউ দেখে ফেলে? ওরকম বললো দেখলে দেখুক, আমার মাও চাই তোমার সঙ্গে আমার বিয়ে হোক, আর আমি যদি মাকে বলি যে তোমাকে আমি পছন্দ করি তখন না মা নিষেধ করবে না, মা নিশ্চয়ই বলবে যে ঠিক আছে আমাদের পছন্দ হয়েছে। আমি তখন বললাম তোমাকে বলেছে, তুমি কত বড় ঘরের একটা মেয়ে, কত সুন্দর একটা জিন, আর আমি কালো, কোনো কিছু ভালো না আমার সব কিছু। ও তখন রেগে গিয়ে বললো এই কথা একদম বলবা না, তাতে কি হয়েছে, তুমি তো অন্যান্য জিনেদের থেকে অনেক বড় কাজ করেছো যা জিনেরাও করতে পারেনি, সামান্য মানুষ বলে তুমি নিজেকে তুচ্ছতাচ্ছিল্য করছো কিসের জন্য? আর একটা জিনিস মনে রাখবা, আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষকে সিলেক্ট করেছে, তো সেহেতু তোমার নিজেকে ছোট করার কোনো দরকার নেই। তাই বলে ও উঠে গেল। উঠে যাওয়ার সময় আমার হাত ধরলাম, বললাম কি আচ্ছা ঠিক আছে বাবা, এখন যাও, রেডি হয়ে আসো, আমাদেরকে ওইখানে যেতে হবে। ও তারপর উঠে রেডি হয়ে খুব সুন্দর একটা জামা পরে আমাকে ডাকতে আসলো। ওকে যেন একদম সত্যিকারের একটা পরীর মতোই লাগছে, ও তো একটা পরী, কিন্তু এবার যেন অন্যরকম লাগছে। আমরা বিয়ের অনুষ্ঠানে গেলাম, ধুমধাম করে আমার ছোট বোনের সঙ্গে সেই রাজপুত্রের বিয়ে হলো, সর্দারের ছেলের বিয়ে হলো। সেখানে সকলে উপস্থিত ছিল এবং
সকলে যেন অন্যরকম একটা আমেজের মধ্যে মিশে গিয়েছে। ও আমাকে একবার ধরে এক কোণায় নিয়ে যাচ্ছে, একটু আড়াল হলেই আমাকে একটা চুমুকে পালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো সত্যি আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করলো। এটা আমার জীবনে ঘটবে সেটা কখনো ভাবতে পারিনি, এবং মেয়েটা যে আমাকে এত ভালোবাসবে সেটাও কল্পনা করতে পারিনি। আমাকে অবাক করে দিয়ে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে আরও একটা কাহিনী ঘটল, যা কিনা আমাকে সম্পূর্ণরূপে অবাক করেছে। আমি ভাবতেই পারিনি যে এত দ্রুত এরকম কাহিনী ঘটে যাবে। তখন আমি বললাম যে, কি ব্যাপার, সকালে এরকম চুপচাপ কেন? ও তখন আমার হাত ধরে এখানে দাঁড়িয়ে আছে, বলল কি যে সর্দার কি বলে সেটা শোনো। সর্দার তখন সকলে থামিয়ে দিলেন। সকলকে থামিয়ে দেওয়ার পরে বললেন কি যে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে। তার মানে আমার পরিপ্রেমিকা জানতো যে কি অ্যানাউন্সমেন্ট হবে। পাশে তার মা এবং তার বাবা দাঁড়িয়ে আছে। তখন সর্দার বললেন যে আপনিই বলেন। তখন সেই বিচারপতি বললেন যে না না, আপনি বলেন, আপনি যেহেতু সর্দার, আমার সম্মতি আপনার সম্মতি, তাই না, আপনি বলুন। তখন সেই সর্দার বললেন, কিছুদিন আগে আমাদের রাজ্যের বা আমাদের এই অঞ্চলের যে ত্রাণকর্তা, যে আমাদের সকল জিনকে বাঁচিয়েছে, স্পেশালি আমাদের বিচারপতির মেয়েকে বাঁচিয়েছে, সেই ছেলেটার প্রতি আমাদের কিছু কথা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিচারপতির যে মেয়ে আছে সেই মেয়ের সঙ্গে আমরা ওই ছেলেটার বিয়ে দিব, কারণ আমাদের মেয়ে তাকে পছন্দ করে। আর সবথেকে বড় কথা, এর থেকে বড় পুরস্কার হয়তো তার জন্য হতে পারে না। আর সেও সম্ভবত আমাদের মেয়েকে পছন্দ করে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে খুব শীঘ্রই ওদেরও বিয়ে হবে। আজকে ওর বোনের বিয়ে হলো আমার ছেলের সঙ্গে, এবং ওদের সঙ্গে আত্মীয়তা করতে পেরে আমরা বেশ আনন্দিত, এবং ওরা যদি এখানে থাকে তাহলে আমরা বেশ খুশি হব। কি ব্যাপার, তোমার কোনো আপত্তি নেই তো? আমি তখন বলে উঠলাম, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা আমাকে যেইভাবে সাহায্য করেছেন বা যেইভাবে আমাকে সম্মান করছেন, এই সম্মানের প্রাপ্য হয়তো আমি কোনোদিন ছিলাম না। শুধুমাত্র আপনাদের এখানে আসার পর থেকেই আমি সম্মানটুকু পাচ্ছি। আমি যদি এই অঞ্চলের জামাই হতে পারি তাহলে সেটা আমার হবে অন্যরকম ভাগ্য, এবং আমরা আর কখনোই আমাদের সেই পৈতৃক ভিটায় ফিরে যাব না। আমি আপনাদের সঙ্গেই থাকব, আপনি যেটা আমাকে বললেন। তখন তিনি জানালেন যে আমরা তো এটাই চাচ্ছিলাম যে তুমি আমাদের সঙ্গে এখানে থাকো, এবং আমাদের এই রাজ্যকে তুমি আরও সমৃদ্ধ করো। আমাদের এখানে তোমার মতো একজন ভালো এবং জ্ঞানীগুণী মানুষের প্রয়োজন আছে। আমি তখন বললাম, জি আচ্ছা ঠিক আছে। তখন আমার পরিপ্রেমিকা বলে উঠল যে আমার একটা শর্ত আছে। এত দ্রুত যে আপনার বিয়ের কথা বলবেন সেটা আমরা ভাবতে পারিনি। আমাদের কিন্তু আগে একটু প্রেম করতে দিন, আর এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছি না আমরা। তখন সকলে হেসে দিল, বলল কি যে হ্যাঁ হ্যাঁ, ওদের বিয়ে এত তাড়াতাড়ি না দিয়ে ওদেরকে একটু প্রেম করতে দিন, আর বিয়ে করলেও বা সমস্যা কি, তবে খুব শীঘ্রই। তখন সর্দার বলে উঠল, হ্যাঁ বিয়ের পরেও তো তোমরা প্রেম করতে পারবা, সমস্যা কি, তবে এখনই দিচ্ছি না, আগামী 1-2 সপ্তাহের ভিতরে তোমাদের বিয়ে হয়ে যাবে, এবং আমরা চাচ্ছি যে তোমরা সুখে থাকো এবং ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা। তারপর ও আমাকে সকলের সামনে জড়িয়ে ধরে সকলের সামনে চুমু খেলো। আমি ভীষণ লজ্জা পেলাম, কারণ এরকম পরিস্থিতি এর আগে আমার জীবনে কখনো আসেনি। তারপর ও এখান থেকে আমাকে নিয়ে বেরিয়ে বলল আমরা চলে গেলাম। তাই বলে ও আমাকে নিয়ে আকাশের অনেকখানি উপরে উঠে গেল এবং বলল, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি বললাম, আমিও তোমাকে ভালোবাসি। তোমার মতো একটা সুন্দরী পরীকে যে আমি পাবো সেটা স্বপ্নেও আমি কোনোদিন ভাবতে পারিনি। তোমার প্রতি একটা অন্যরকম ভালো লাগা আমার কাজ করে, এবং আমি মনে প্রাণে চাই যে তুমি সারা জীবন আমার থাকো এবং আমাকেই ভালোবাসো। সেই শূন্যের ভিতরেই ও আমাকে ওর সঙ্গে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো, এবং ওর শরীরের সঙ্গে যেন আমাকে মিশিয়ে ফেলছিল। ওর শরীরটা ছিল অসম্ভব রকমের নরম, আমার নরম তুলতুলে বালিশ, সেটা আমি সবসময় ওকে বলতাম। এর কয়েকদিন পরের ঘটনা, আমি আমাদের বাড়ির কাছের একটা নদীর কাছে ওকে নিয়ে বসে আছি। জায়গাটা ভীষণ প্রিয় আমার এবং খুবই পছন্দের। আমি ওকে আমাদের এই অঞ্চল অনেকটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছি, বলেছি যে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর জায়গা, তাই না, এবং খুব মনোরম পরিবেশ। ও তখন বলল, হ্যাঁ, এই প্রথম আমি মানুষের জগতে আসলাম এবং এত চমৎকারভাবে মিশলাম। এর আগে যখন এসেছিলাম তখন একজন তান্ত্রিক আমাকে আমার জীবনের অনেক অংশ নিয়ে নিয়েছিল। আমি তো সারা জীবনেও সুস্থ হতে পারতাম না, শুধুমাত্র তোমার জন্যই আমি এটা করতে পেরেছি, এবং তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি আমাকে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছ। আমি তখন বললাম, এমনটা একদমই ভাবার দরকার নেই, আর তুমি আমাকে যে ভালোবাসো এটাই অনেকটা যথেষ্ট। তারপর সেখান থেকে আমরা উপরে উঠে গেলাম অনেকটা। আমরা এরকমভাবেই ঘুরে বেড়াচ্ছি, এই জায়গা থেকে ওই জায়গা, এই পৃথিবীর এই প্রান্ত থেকে পৃথিবীর ওই প্রান্ত, কখনো বরফের দেশে, কখনো ফুলের দেশে, কখনো পানির দেশে।
এরকম করেই আমার প্রায় সপ্তাহখানিক কেটে গেল ওর সঙ্গে ঘুরতে ঘুরতে। জায়গাগুলো এত সুন্দর ছিল যে আমার জীবনে যে এরকম কোনো কিছু আমি দেখতে পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আচমকা আমার মনে হলো, আচ্ছা আমার সেই জিনিসগুলো কোথায়, যে জিনিসগুলোকে আমি ফেরি করে বেড়াতাম? ও তখন বললো সেই জিনিসগুলো নিরাপদ স্থানে রাখা আছে, তবে তোমার আগের জীবন সেটা সম্পর্কে তুমি ভুলে যাও। আগে কি করেছো না করেছো, তোমার মা বাবা সকলে এখন সুস্থ আছে, সকলে তাদের মতো করে আছে। বিশেষ করে তোমার বোন, যে কিনা একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে। আমাদের সর্দারের ছেলে খুব ভালো এবং ও তোমার বোনকে খুব সুখী রাখবে। ইভেন আমিও তোমাকে খুব সুখী রাখবো। খুব শীঘ্রই আমাদের বিয়ে হতে চলেছে। রাজ্যে ফিরতেই খেয়াল করলাম যে পুরো রাজ্য সাজানো হয়েছে, কারণ এই এক সপ্তাহ আমরা টোটালি রাজ্যেই ছিলাম না। আমরা অন্যান্য জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এখানে ওইখানে সেখানে সমস্ত জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছি এবং সমস্ত পরিবেশ উপভোগ করে বেড়াচ্ছি। ফিরতে দেখলাম আমাদের বিয়ের আয়োজন করা হয়েছে। তার মানে আগামী 2 দিনের ভিতরেই আমাদের বিয়ের অনুষ্ঠান করা হবে এবং বিয়ের আয়োজন করা হবে। ফিরতেই তখন সকলে বলে উঠল, ওই যে জামাইবাবু ফিরেছে। আর আমাদেরকে সকলে ফুলের অভ্যর্থনা দিয়ে আমন্ত্রণ জানালো। সত্যি এই সমস্ত জিনিস দেখে আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগছে। এবং দেখতে দেখতে সেই বিয়ের দিন চলে আসলো, যেদিন কিনা আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে আর কি। আমাদেরকে একটা জায়গায় বসানো হয়েছে। জায়গাটা অসম্ভব সুন্দর এবং ফুল দিয়ে সাজানো। 2টো সোফা রয়েছে, খুব কাছাকাছি আমাদেরকে বসানো হয়েছে। বিয়ের দিন আমাকে খুব চমৎকার এবং দামি একটা পোশাক পরানো হয়েছে। আর বিশেষ করে আমার পরিপ্রেমিকা, আমি ওকে যেভাবে সাজতে বলেছিলাম ঠিক সেভাবে সাজেছে। ওকে চোখে গাঢ় কাজল দিলে ভালো লাগে, কপালে হালকা একটা টিপ এবং ঠোঁটে হালকা লিপস্টিক। এগুলো আমার ছোট বোন ওকে দেওয়া শিখিয়েছে। এইসব জিনিসপাতি তো এখানে পাওয়া যায় না, কিন্তু আমার ছোট বোন ওকে এইসব জিনিসপাতি দেওয়া শিখিয়েছে। ওরা এগুলো থেকে অ্যাডভান্স জিনিস ব্যবহার করে। তবে আমি ওকে মানুষের মতো সাজতে বলেছি, সেজন্য ও মানুষের মতো সুন্দর করে সেজে আমার পাশে এসে বসলো। আমি বললাম, মাশাআল্লাহ, তোমাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছে, তবে আজকে রাত্রেবেলায় মেকআপ খুলতে আমার 12টা বেঁচে যাবে। তখন বললো, দুষ্টু, এখন এইসব কথাবার্তা শুরু, তাই না? একদম মার দেবো ধরে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর সকলের উপস্থিতিতে আমাদের সেখানে ওদের আইন অনুযায়ী বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হলো। মানে ওরা যেরকমভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে আমি বেশ খুশি ছিলাম। এই কয়েক মাস এখানে থেকে আমার মনেই হচ্ছিল না যে আমি একটা সময় এত দরিদ্র ছিলাম, এত গরিব ছিলাম এবং এরকমভাবে আমার জীবনটা বদলে যাবে আমি কখনো ভাবতে পারিনি। সেই সমস্ত রাজ্যের সমস্ত জিনেরা আমাদের এখানে আসলেন আমাকে অভ্যর্থনা জানানোর জন্য। অসংখ্য বড় বড় জিন, যারা কিনা অনেক বয়স্ক জিন, তারা আমার কাছে এসে আমাকে অভ্যর্থনা দিলেন। বললেন কি যে তুমি সুখী হও এবং তুমি আমাদের ত্রাণকর্তা, আমাদেরকে বাঁচিয়েছ, এই জন্য তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতা সারা জীবন থাকবে। তারপর সকলে একে একে অভ্যর্থনা দিয়ে এখান থেকে চলে গেল। খানিকক্ষণ বাদে খেয়াল করলাম সেই রাজা এবং তার মেয়ে এসেছে। রাজার মেয়েকে দেখে আমার পরিপ্রেমিকা, যে কিনা বর্তমানে আমার স্ত্রী হয়ে গিয়েছে, সে আমাকে বলল, হ্যাঁ ওই যে তোমার প্রেমিকা চলে এসেছে, যাও তার সঙ্গে কথা বলো। আমি তখন বললাম, তুমিও না এরকমভাবে বলো, তার সঙ্গে জাস্ট খালি 2টা দিন কথা বলেছি। অবশ্য তুমি তাকে ধন্যবাদ দাও যে তুমি তার কারণে আমাকে তোমার ভালোবাসার কথা খুব শীঘ্রই বলতে পেরেছো। বাবারে বাবা, সেদিন যেভাবে তুমি আমাকে প্রপোজ করেছিলে, এরকম প্রপোজ কেউ কোনোদিন কাউকে করেছে কিনা জানি না। এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমার পেটের উপর উঠে হাত চেপে ধরে যেরকমভাবে আমাকে ওয়ার্নিং দিয়েছিলে আর চুমু খেয়েছিলে, সেদিনকে না থাক বলবো না, বাসর ঘরে চলো তারপর বলবো। তখন বললো, আমি শুধু তোমার, যদি খালি অন্য কারোর দিকে তাকিয়েছ না একদম চোখ তুলে নিব। আমি বললাম, অন্য কারোর দিকে তাকানোর সুযোগ কোথায়? এত সুন্দর বউরা কি দেখে কি অন্য কারোর দিকে তাকানোর অবকাশ কি পাবো? সারাদিন তো এখানেই তাকিয়ে থাকতে মন চায়। তখন ও আমার হাত ধরে আমার কাঁধে মাথা রেখে বলল, তোমাকে অনেক ভালোবাসি। যাই হোক, বিয়ের সমস্ত তোড়জোড় চলল এবং সমস্ত কিছু কমপ্লিট করার পরে আমাদেরকে বাসর ঘরে পাঠানো হলো। ও অনেক আগে থেকেই বাসর ঘরে বসে আছে। যেরকমভাবে আমাদের এখানে হয় ও আমাকে বলেছে যে তোমাদের এখানে যেরকমভাবে বাসর করা হয় ঠিক সেরকমভাবে করবে। আমি তখন বললাম, জি আচ্ছা ঠিক আছে। আমি ওইরকম দরজা নক দিয়ে ঘর ভিতরে ঢুকলাম, ঢুকে দরজা লাগালাম। তারপর কাছাকাছি গেলাম, কাছাকাছি গিয়ে ওর মুখের ঘোমটাটা সরিয়ে বললাম, মাশাআল্লাহ, কি সুন্দর বউ আমার। একথা বলতে ও হেসে দিল খিলখিল করে, বলল কি যে তোমাদের এখানে বুঝি ওরকমভাবে করা হয়? আমি বললাম হ্যাঁ। তারপর ও আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর চড়ে বসলো, বসে আমার ঠোঁটে ঠোঁট রাখলো। বেশ খানিকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থেকে তারপর চুমু খেতে লাগলো আমাকে। তারপর আমাকে বলল যে চলো সারা জীবন একসাথে কাটাই, তোমাকে আমি পেয়েছি, আর কোনোদিন ছাড়বো না, সারা জীবন এইভাবে তোমাকে ভালোবেসে যাব এবং অনন্তকাল পর্যন্ত যতদিন তুমি বেঁচে থাকবে আমি তোমাকে ভালোবাসি। প্রিয় দর্শক, এই গল্পের শেষ পর্ব এখানে শেষ হয়ে গেল।
গল্পটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গল্পে এতদিন গল্প পাঠে আমি আর জি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর নতুন কোনো গল্প চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের জীবনে কোনো ঘটনা থাকলে, গল্প থাকলে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো সিরিজ নিয়ে, নতুন কোনো পর্ব গল্প নিয়ে অথবা নতুন কোনো রেগুলার গল্প। ততক্ষণ পর্যন্ত সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু নতুন গল্প পাবেন না। এত সুন্দর গল্প অবশ্যই আপনাদেরকে উপহার দিচ্ছি, সেহেতু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না। ধন্যবাদ সবাইকে।